আজকের গল্পে কিছু প্লটের বিবরণ বিস্তারিত দেওয়া রয়েছে, যা কিছু শ্রোতার জন্য অসুবিধাজনক হতে পারে। তাই আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পে দেবী মন্ত্র, পিশাচ ইত্যাদির উল্লেখ রয়েছে। আমাদের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম বা শাস্ত্রকে অপমানিত বা ছোট করা এবং কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া নয়। আশা করব আজকের গল্পটি শ্রোতারা খোলা মনে গল্প শোনার আনন্দে উপভোগ করবেন। নমস্কার বন্ধুরা, অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য পাঠ করতে চলেছি অ্যাকোয়াস্টিক স্পিক অরিজিনালসের একটি গল্প। গল্পের নাম তান্ত্রিক কালী বাবা। গল্পের লেখক ও সূত্রধর আমি বিশাল। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, তান্ত্রিক কালী বাবা। লাইব্রেরি। কতই না জানা অজানা জ্ঞান রয়েছে এই এক জায়গাতে। আর যারা বইপ্রেমী তাদের জন্য তো এটা স্বর্গ বলতে পারেন। আমি দর্শনশাস্ত্রে এমএ পাশ করেছি। এবার ইচ্ছে হলো হিন্দু দর্শনটা ভালো করে বুঝবো। কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছিলাম না, তাই সরাসরি ইউনিভার্সিটির লাইব্রেরিতে চলে গেলাম। রোজ বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত লাইব্রেরিতেই কাটাতে শুরু করলাম। একের পর এক বই পড়তে লাগলাম। ধর্ম কি, ঈশ্বরই বা কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে লাভ করে, এইসব বুঝতে বুঝতে শেষে এসে পড়ল সাধু সন্তদের কথা, যারা কিনা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন তাদের কথায়। ভারত কত অলৌকিক এক দেশ, কত সাধকরা রয়েছে এই দেশে, যাদের অলৌকিক কীর্তির কথা ছড়িয়ে রয়েছে গোটা দেশের প্রতিটা অলিতে গলিতে। সেই সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে ইচ্ছে হলো সাধু দর্শন করার। সেই সঙ্গে জানতে পারলাম গুরুমন্ত্রের কথাও। এমনিতেই এমএ এখন শেষ, সারাদিন বাড়িতে আর কোনো কাজ থাকে না, তাই সকালে করে বাড়িতে আর মন বসলো না। কলকাতার আশেপাশে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে যাওয়া আসা শুরু করলাম। আশ্রমে যাই, 10 জনের মাঝে বসি, আশ্রমিক সাধুদের বাণী শুনি, তারপর প্রণাম করে বিদায় নিই। ফেরার পথে সেই সাধকদের বাণীগুলো মনে পড়তে থাকে। কোন সাধু কত বড় মাপের সাধক, তার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময়ে হতাশা ছাড়া আর কিছুই পাইনি। একদিন খবর পেলাম হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, যিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল ভরা দিয়ে নাকি জ্বর সারিয়ে দিতে পারেন, কালা মানুষের কানে কাঠি দিয়ে নাকি কান ঠিক করে দিতে পারেন, কঠিন বাতের ব্যথা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন নাকি। এইসব কথা শুনে আমি বিশেষ অবাক হলাম না, কারণ এইসব কাজ পাড়ার ছোটখাটো গুণিনরাই করে থাকে, তবে তার মধ্যেও বেশিরভাগ ভণ্ড। কিন্তু ইনি যদি সত্যিই কিছু জেনে থাকেন, তাই যিনি আমায় এই কথাগুলো জানালেন তার সাথেই চললাম সেই তান্ত্রিক দর্শন নিতে। হাওড়া স্টেশন থেকে নেমে বাস থেকে নেমে মাইলখানিক হেঁটে গেলে একটি গ্রাম। গায়ের শুরুতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, পাশেই একটা চালা ঘর। দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন দেখলাম।
তার সামনে ধুনুচির আগুন জ্বলছে, পাশে একটা কলসি আর ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। কোনো আওয়াজ না করে আমরা দুজনেও বসে পড়লাম। সাধুটির বয়স বেশি নয়, বলিষ্ঠ চেহারা, কালো রং, আর মাথার জটাও বিশেষ বড় নয়। চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার ওপর কপালে বেশ খানিকটা চন্দন লেপা। তাকে দেখে ভক্তির চেয়ে ভয় হয় বেশি। তিনি আমার দিকে নজর ফেলতেই আমি হাত জোর করে প্রণাম জানালাম। তান্ত্রিকটি নিজে থেকেই বললেন, কি চাই? গুরু মেলা অত সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরুর খোঁজ করবি। কলসি ফুটো হলে জল রাখবি কেমন করে? মনের অন্ধকার দূর না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কি করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, আর যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। আমি তো একেবারে থতমত খেয়ে গেলাম। কিছু না শুনে আমার না বলা মনের কথা উনি জানলেন কি করে? মনে একটু ভরসা হলো, হয়তো উনি অন্যদের মতন নন। বললাম, তা কিভাবে তৈরি হতে হবে? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন শান্ত হবে, মনের অন্ধকার দূর হবে, চিত্ত দৃঢ় হবে। তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না। মনে যেন এতদিনে একটা আলো দেখতে পেলাম। গুরুমন্ত্রের কথাটা আমি আগেও ভেবেছি, কিন্তু এমনভাবে কেউ মনের কথা বলে দিতে পারে বিশ্বাসই হচ্ছে না। না, এই তান্ত্রিকের ওপর বিশ্বাস হলো। প্রথম দর্শনেই মনের কথা নিজে থেকে বলা এ একেবারে অবিশ্বাসকর ব্যাপার। বিকেল অবধি সেই তান্ত্রিকের সামনেই বসে রইলাম, যার ফলে অবশ্য তার নামটা অন্তত জানতে পারলাম। সেই কয়েকজন পুরুষ ও মহিলারা তাকে কালী বাবা বলে ডাকে। বিকেল পর্যন্ত বসে তো রইলাম, তবে কালী বাবা আমার সঙ্গে আর কোনো কথা বললেন না। কলসি থেকে ভাঁড়ে জল ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনোর ছাই, কাউকে ধূপের আধপোড়া কাঠি। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি। বিকেলবেলা প্রণাম জানিয়ে উঠে পড়লাম। না, এবারে অন্ধকার হয়ে যাবে, বাড়ির দিকে যাওয়া যাক। আমার সাথে যিনি এসেছিলেন তিনিও আর থাকার জন্য রাজি হচ্ছেন না। তবে শেষ কয়েকটা মিনিট তাও আশায় বসে রইলাম, যদি কিছু আর আশ্চর্য দেখতে পাই। কিন্তু না, সকালে মনের কথা জেনে যাওয়া ছাড়া আর কিছুই দেখলাম না তার মধ্যে। ছাই দিয়ে রোগ সারানো আর কানে কাঠি দিয়ে কান ঠিক করা, এসব আমার বিশ্বাস হয় না। হাত জোর করে চলে যাবার সময় দেখলাম কালী বাবা শুধু একবার আমার দিকে তাকিয়ে হাসলেন। না, মনে যেটুকু আলো দেখছিলাম তাও বোধহয় শেষ। সবে দরজা দিয়ে বেরোনোর জন্য এগিয়েছি, অমনি পিছন থেকে কালী বাবা বলে উঠল, শোন, মনে বিশ্বাস রাখলে তবেই কাজ হবে। সবাইকে অবিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কিন্তু চমৎকার দেখতে গেলে
চটি খাওয়াতে তো হবেই। এবারে আর অবাক হলাম না, বুঝলাম তিনি সত্যিই মনের কথা পড়তে পারেন। যাক, চটি যদি খাওয়াতে বলেছেন তবে তাই হোক। সেদিন বাড়ি চলে এলাম। এদিকে তার কথা মতো নিরামিষ খাওয়া শুরু করে দিয়েছি। আজকাল কথাও কম বলছি, এদিক ওদিক অকারণে ঘোরাফেরা করে পরিশ্রমও করি না। রাত 12টা পর্যন্ত জেগেও থাকি না। আর সপ্তাহে একবার হলেও কালীবাবার আশ্রমে যাই। দেখি তার কথা মতো নিজেকে তৈরি করতে পারলে কোনো চমৎকার দেখতে পাই কি না। হঠাৎ একদিন মাস 3 পরে কালীবাবা বললেন, তুই তো প্রায় রবিবার করেই আসিস, তা আসছে শনিবার আয়। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটাই তো রাত, অবশ্যই পারবো। তাহলে আসার সময় মায়ের পুজোর কিছু জিনিস নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? কালীবাবা কিছু একটা ভাবলেন, তারপর বললেন, তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনিস, মা তাতেই খুশি হবে। আমি একটু অবাক হলাম। আমার মনের অবস্থা হয়তো বুঝেই কালীবাবা বললেন, কি এইটুকু পারবি না? না পারলে ছাড়, তুই এমনিই আয়। মা কালীর পুজোতে শুনেছি মদ লাগে। বললাম, আরে না না না, আলবাত পারবো। ভালো করে ভেবে নে, কিন্তু অসুবিধা হলে বলতে পারিস। আরে না না, কোনো অসুবিধা নেই। এরপর কালীবাবা গুনগুন করে গান করতে লাগলেন, আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যায় মা। সেদিন বেশ খুশিই হলাম। সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কোনো কথাই বলতেন না। আজ এতদিন পরে কালীবাবা কিছু চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন। বোধহয় এতদিনে কোনো চমৎকার দেখতে পাবো। উৎফুল্ল মনে সেদিন বাড়ি ফিরলাম। শনিবার সন্ধ্যায় এক বাজারের ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে কালীবাবার আশ্রমে পৌঁছালাম। তখন ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এনেছিস? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। ব্যাগ শুদ্ধ বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে যাচ্ছিলেন। তারপর আমার দিকে ফিরে বললেন, এখানে ঘন্টাখানেক এখন বস, পুজোর সময় তোকে ডাকবো। দাওয়ায় মাদুর পাতাই ছিল, তার উপরে গিয়ে বসলাম। কয়েক মিনিট বসে থাকার পরেই বুঝলাম এই অন্ধকারের মধ্যে চুপচাপ বসে থাকার মতো জায়গা এটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে সাথে একটা চাদর এনেছিলাম। এইবার চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে নিলাম। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবুও মনে হয় মশা কামড়াচ্ছে এখনো। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই ঘন কালোয় মিশে গেছে। অনেক দূরে 2-3টে ঘরের জানলার আলো প্রায় বিন্দুর মতো দেখা যাচ্ছে। একে গ্রাম,
তার উপর চারিদিকে ফাঁকা মাঠ, আর তার মাঝে এই মন্দির। মন্দিরের পিছন দিকে সেই পুকুর। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালীবাবার এই ঘরটাতেও কেউ থাকে না। তার পরিজনেরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একাই থাকেন, সাধন ভজনের জন্য। কোথা থেকে ঝিঝি পোকা ডাকছে। চারিদিক নিঝুম। এই তো সন্ধে হয়েছে। এরই মধ্যে রাত যেন গভীর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। পাশে একজন কথা বলার মানুষ হলে ভালোই হতো। কেমন যেন একা একা মনে হচ্ছে। হঠাৎ মনে হলো পাশ থেকে একটা হাওয়া বয়ে গেল। না, মনের ভুল। এবার দেওয়ালে হেলান দিয়ে ঝিমুতে শুরু করলাম। ঝিমুতে ঝিমুতে একসময় বোধহয় ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙল কালীবাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে পড়লাম। কালীবাবা সামনেই দাঁড়িয়ে আছে। মন্দিরের দরজাটা খোলা। তার ভিতর থেকে মৃদু আলো না এসে পড়লে কালীবাবাকে দেখাই যেত না এই অন্ধকারে। যাই হোক, তাকে অনুসরণ করে মন্দিরের ভেতরে ঢুকলাম। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে। ধূপ ধুনার আলোয় চারিদিকে পুরো অন্ধকার। ছোট মা কালীর প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টি বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন। তারপর আমায় বললেন, তুই দরজার পাশে বস। আমি বিনা বাক্য ব্যয় করে দরজার পাশে গিয়ে বসলাম। কালীবাবা ওং হিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। নমো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডী। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে সমর্পিত করতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করার পর হাঁক দিয়ে উঠলেন তিনি। মম পূজা গ্রহণ জগমাতো কালী মাতা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। আমি দরজার ডান দিকে বসেছিলাম। এবার প্রদীপের আলোয় এই ঘন ধোঁয়ার মাঝেও কিছু অল্প অল্প নজরে পড়তে লাগলো। দেখলাম আমার ঠিক পাশের দরজার বাম দিকে আরো একজনকে বসে আছে। ও কি? কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, অমনি লোকটির দিকে নজর যায়। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। দেখেই গা ছমছম করে ওঠে। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন। ইতানি ত্রিণি মধ্যপুতকানি ভগবৎ সম্প্রয়ামি তৎগৃহান। মিনিট 2 মতো সেই মদের বোতলগুলি সেইভাবেই ধরে রইলেন। তারপর বললেন, প্রণাম কর। আমি এগিয়ে গিয়ে প্রণাম করলাম। কালীবাবা বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে প্রথমে আমায়, তারপর বসে থাকা সেই লোকটিকে দিলেন। এই নে প্রসাদ খা। আমি খেলাম। লোকটিও খেলো।
লোকটির ভাঁড়ে আবার মদ ঢাললেন কালীবাবা। তারপর আমার দিকে তাকিয়ে লোকটিকে বললেন, ধরো, ওকে দাও। এর পরে যা হলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। লোকটি সেখানে বসে থেকেই ভাঁড়টা হাত বাড়িয়ে এগিয়ে দিল আমার দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হতে পারে তা জানতাম না। ভারশুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো আমার মুখের সামনে। প্রায় 10 ফুট মতো লম্বা হয়ে গেল হাতটা। আমি তো আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম, এ তো মানুষের হাত নয়। হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। ভালো করে লোকটার মুখের দিকে তাকালাম, কিন্তু এ কি, মুখ কই? এ তো কঙ্কালের খুলি। আমার সারা দেহ কেঁপে উঠল। এ কিভাবে সম্ভব? কালীবাবা হঠাৎ অট্টহাসি হেসে উঠল। কি রে, ভয় পেলি নাকি? কিন্তু এ কিভাবে সম্ভব? কেন? তুই তো চমৎকার দেখবি বলেছিলি না? বলে সঙ্গে সঙ্গে কালীবাবা 2 হাত দিয়ে নিজের মাথাটা টানতে লাগলেন। সেই টানার জোর এতটাই ছিল যে একটা সময় পর মুন্ডুটা ছিঁড়ে 2 হাতে চলে এলো। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে চারিদিকে রক্ত ছড়িয়ে পড়ল। সেই রক্ততে চারিদিকের মেঝে লাল হয়ে যেতে লাগলো। কালীবাবার সেই ছেঁড়া মুন্ডুটা বলল, তুই বলেছিলি না চমৎকার দেখবি, তবে তোকে এক চমৎকার দেখাবো, সবই ভারী চমৎকার। প্রদীপের আলোয় দেওয়ালে দেখলাম কিসের যেন কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দেখি সেই কঙ্কালটা আগুনের মতো লাভায় গলে গলে মাটিতে পড়তে লাগলো। তারপর সেই লাভাগুলো গিয়ে কালীবাবার শরীরে প্রবেশ করলো। পরক্ষণে কালীবাবা সেই কাটা মুন্ডু অবস্থাতেই শূন্যে উঠে যেতে লাগলো। তার মাথার উপরে ওই কালোগুলো কি? ভালো করে দেখে বুঝলাম ওগুলো জল জ্যান্ত পিশাচ। অবশ্য আর বোঝার মতো অবস্থায় আমি নেই। মাথা ঘুরতে লাগলো, চোখের সামনে কেমন ঝাপসা হয়ে যেতে লাগলো। তখনই দেখলাম মাটি ফুঁড়ে অর্ধেক গলা মৃতদেহ উঠতে লাগলো। কারোর হাত নেই, কারোর মাথার খুলি ফেটে ঘিলু বেরোচ্ছে, কারোর বুকের কাছ থেকে মাংস খসে মাটিতে পড়ছে। এবার সবকটা মৃতদেহ দাঁড়িয়ে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমন ভাবে কোনো বাঘ তার শিকারের দিকে তাকিয়ে থাকে। তাদের আমার প্রতি এতটাই খিদে যে সবাই একসঙ্গে নিজের জিভকে কামড়ে চিবিয়ে খেতে লাগলো। সেই চিবানোর কচমচ আওয়াজে আমার সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল। কালীবাবার মুন্ডুটা শূন্যে উঠে ঘরের চারিদিকে ঘুরতে লাগলো। আর চমৎকার দেখবি নাকি? এর মধ্যেই ভয় পেয়ে যাস না, সবে তো শুরু। আমার বুকের বাঁ দিকটা হাতুড়ি পেটার মতো থুকফুক থুকফুক করতে লাগলো।
গলার কাছে একটা ব্যথা জমাট বেঁধে গেল। হাত পা অবশ হয়ে রয়েছে, আর তার পরক্ষণেই চোখের সামনে অন্ধকার নেমে এলো। এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যাকোয়াস্টিক স্পিক অরিজিনালসের গল্প তান্ত্রিক কালী বাবা। গল্পের পাঠক ও কালী বাবার চরিত্রে আমি বিশাল। শেষ হলো আমাদের আজকের গল্প তান্ত্রিক কালী বাবা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।